যত কম হবে আপনার আয় তত নির্বিঘ্ন থাকবে, তো সেটা আপনাদের ব্যাপার। চিকিৎসা ব্যয় কমানোর কথা বলা হয়েছে, আমরা বলছি মূলত আমাদের এই স্লোগানকে বাস্তবায়নের নিমিত্তে আমরা একটু পরিচয় করে দিতে চাই। তো এখানে এটার কারণে আমাদের একটা সুযোগ হয়েছে এই প্ল্যাটফর্মের সাথে কাজ করবার, বিশেষ করে খাগড়াছড়িকে চট্টগ্রাম বিভাগের জেলা হিসেবে সিলেক্ট করার জন্য আমি কৃতজ্ঞতা জানাই চাকবাস কর্তৃপক্ষকে। সেই সুযোগগুলো আমরা অ্যাভেল করতে পারছি। এটা একটা নাগরিক প্ল্যাটফর্ম, আমি যেমনটি বলেছি। এখানে আমাদের মূল কাজটা হচ্ছে সেবা। সরকারের অনেক ধরনের সেবা রয়েছে যেগুলো হয়তো সেবা গ্রহণকারীরা জানেন না ঠিকমতো, অথবা সেবা গ্রহণকারীদের অনেক চাহিদা আছে, আকাঙ্ক্ষা আছে, সেটা হয়তো সেবা যারা প্রদান করেন তাদের কাছে হয়তো ঠিকভাবে সেগুলো পৌঁছায় না। এই দুটো পক্ষের মাঝখানে তাদেরকে সংযোগ ঘটানো, সেবা গ্রহীতা এবং সেবা প্রদানকারীদের মধ্যে সংযোগ ঘটানো, এবং যদি যখন এই রাত্রিবেলা হবে তখন আসে, তারা খেয়ে দিয়ে কর্মগুজব করে, কিন্তু রোগীদের বেলা, অন্যান্য রোগীদের বেলা বিভিন্ন সমস্যা হয় এবং নারীদের ক্ষেত্রে অনিরাপত্তা বোধ হয়, যার কারণে এটা দৃষ্টি দেওয়া দরকার। রোগীর যান অনেক যান, হ্যাঁ, এক একজন ডাক্তার ধৈর্য সহকারে রোগী দেখেন, তারা সবাই দিচ্ছে, সেবা নিচ্ছে, তাহলে চিকিৎসার জন্য নিচ্ছে দেখা যায়। ও সেই রোগী? জি। ও কিরকম? কিডনি রোগ। আপনি এই হাসপাতালের সেবা ব্যবস্থাপনা, চিকিৎসা ব্যবস্থাপনা সবকিছু নিয়ে আপনার কিছু বলার থাকলে বলতে পারেন, ভালোও বলতে পারেন। এখানে সবসময় এরকম জায়গায় এসে কিছু বলবো মানে সুযোগ পাইছি এরকম না, আপনার মতো করে আপনি বলবেন। সেবা মোটামুটি আমাদের আমরা একটু ওইখান থেকে এখানে রামগড় থেকে রেফার করে পাচ্ছি। সমস্যা কি? সমস্যা ওনার জ্বর পায়ে ব্যথা হয়ে গেছে, এখন হাঁটতে পারে। পায়ে ব্যথা হওয়া, একই সাথে সেবার মান উন্নয়নের লক্ষ্যে আমরা আমাদের অবস্থান থেকে কাজ করব। আমরা সকলেই জানি স্বাস্থ্যসেবা দেওয়া এটা আমাদের দায়িত্ব, আর স্বাস্থ্য গ্রহীতা স্বাস্থ্যসেবা গ্রহণ করবেন এটা তাদের অধিকার। আমরা অধিকার এবং দায়িত্বের সমন্বয়ে একটা সুন্দর পরিবেশ থাকবে যাতে আমরা ভালো সেবা দিতে পারবো। আমাদের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে শুরুতেই আমাদের প্রেক্ষাপট কাউকে জব করে যদি কেউ অসুস্থ হয়, চাকরি করেন, তাদের একটা কমন জেনারিক কাম হলো কর্মচারী, সবই কর্মচারী, মানে কর্মকর্তা বলে কোনো শব্দ নাই কাউকে। তো ওখানে যারা নীতি নির্ধারণী কর্মচারী আছেন তারা এবং নতুন সরকার যারা গঠন করছে তারা, এদের মধ্যে নীতি গ্রহণ বাস্তবায়ন একটু সাবধানে করা হচ্ছে বিভিন্ন কারণে, ওইগুলোর মধ্যে ব্যাখ্যার মধ্যে যাবো না, যে জন্য অনেক ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত গ্রহণে দেরি হয়, বাস্তবায়নে দেরি হয়। যেমন অনেক জায়গায় কিন্তু এখন ঔষধ নাই, যন্ত্রপাতির কথা বলেছেন আপনারা, যন্ত্রপাতি পুরনো যেগুলো আছে সেগুলো রক্ষণাবেক্ষণ মেরামত করা, নতুন কেনা, এই জন্য কিন্তু যথেষ্ট অর্থ উন্নয়ন বাজেট থেকে নেয়। আগে সব অনেক জায়গায় ওপি অপারেশন প্ল্যান থেকে সহায়তা দেওয়া হবে, এখন অপারেশন প্ল্যান নতুন যেটা প্ল্যানটা যেটা ডিপিপি করা সেটা এখনো পাস হয়নি। এই জন্য কিন্তু অনেক ক্ষেত্রে কিছু কিছু ঘাটতি আছে, অর্থের যেটা অর্থায়নের প্রয়োজন সেখানে যথেষ্ট অর্থায়ন হচ্ছে না। আগেও সমস্যা ছিল, এখন অর্থ মন্ত্রণালয়ের বড় একটা অভিযোগ হলো যে মন্ত্রণালয় যেখানে কম খরচ হয়, কম আপনার বরাদ্দ অনেক আছে কিন্তু ব্যয় কম হচ্ছে, ফেরত দিতে হচ্ছে টাকা, ওনারা টাকা খরচ করতে পারে, এই ধরনের একটা অভিযোগ আছে। তো সেটারও অনেক উত্তর আছে। এটা মূল একটা কথা হলো, আপনারা সবাই কথা বলেছেন, আমরা সবাই জানি বাংলাদেশে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে জনবল সেটার প্রচন্ড ঘাটতি আছে। আমি একটা উদাহরণ দেই,
কি বলে 2030 সাল পর্যন্ত আমাদের যে লক্ষ্যগুলো অর্জন করা দরকার সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল যে 3 সেটা অর্জন করতে গেলে প্রতি 1000 জনসংখ্যার জন্য 4.45 জন সেবা প্রদানকারী দরকার। ওটার অনুপাত হবে একজন ডাক্তার, 3 জন নার্স, 5 জন প্যারামেডিক। কিন্তু আমাদের এখানে দেখেন আপনি প্যারামেডিক বলতে সেই হিসাবে 18 কোটি মানুষের জন্য দরকার প্রায় 90-92 হাজার চিকিৎসক এবং 2.5 লাখের মতো নার্স এবং 4.5 লাখের মতো প্যারামেডিক। আমি যদি ফিল্ড যারা ওয়ার্কার আছে তাদেরও যদি নেই তাহলে 1.5 লাখের বেশি হবে। এখানে যে ঘাটতিগুলো আছে এবং 4.45 জনের যদি সেবা প্রদানকারী লাগে 1000 জন্য, তাহলে একটা ইউনিয়নের 30,000-এর জন্য লাগে 15 জন ডাক্তার। এটা একটা পার্লামেন্ট। তারপরেও কিন্তু 1 জন বা 2 জন ডাক্তার তো না, ইচ্ছে বেশি লাগে। তো এই জন্য আর আমরা শুনছি এখানে আমাদের কাছে অনেক পদ শূন্য আছে। তো তাহলে আমি স্বাস্থ্য সেবার ক্ষেত্রে যে দুটা মূল সমস্যা, এই দুটোই সমস্যা। একটা হলো মান, একটা হলো পরিমাণ। আমি যে পরিমাণে সেবা দিচ্ছি এটা যথেষ্ট না, এবং যারা দিচ্ছি সেটাও মান সম্পন্ন। তাহলে এটা করতে গেলে আপনার যে সেবা প্রদান, যে ধরনের সেবা প্রদান করে দরকার, যে সংখ্যায় সেবা প্রদানকারী দরকার, ওটা কিন্তু আমাদের নাই। এটা নিয়ে আমি আরো কথা বলবো। এখানে একটা প্রস্তাব এসছে, এটা আমি আশা করি আপনারা খেয়াল রাখবেন যে হাসপাতালের আউটডোরের সেবাটা কয়টা পর্যন্ত থাকবে। এটা কিন্তু অনেকে জানে না। এটা খুব থিওরিটিক্যালি মনে হয়। এটা কি বলে না, আমি যখন পরিচালক ছিলাম প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা রোগ নিয়ন্ত্রণের, আমি প্রচুর ফিল্ডে যেতাম। তো গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় একটা রাস্তা থাকে, আমি ফটো ঢুকে যেতাম, যাবো হয়তো গাইবান্ধা আশপাশে ঢুকে যেতাম। ঢুকে দেখি তখন কোথাও 9টা সাড়ে 9টা বাজে, তখন ডাক্তার আসেন। আমি স্টাফদের জিজ্ঞেস করলাম কটার সময় হাসপাতাল চালু হয়। কেউ বলে 8:30, কেউ বলে স্টাফরা, কেউ বলে 9টা, কেউ বলে 9:30, কেউ বলে 10টা। এরকম কারণ কি যে ডাক্তার সাহেব আসেন না, কারণ রোগীরা দেরি করে আসেন। তো রোগীরা দেরি করে আসে, তাহলে যাওয়ার সময় আপনি দেরি করে যান। সেটা এই যে একটা সমন্বয়ের ব্যাপার আছে। এটা যদি লেখা থাকে যে এতটা থেকে এতটা হাসপাতাল চালতে হবে, ওই রুমে এই সেবাগুলো দেওয়া হয়, হয়তো সবাই করতে পারবে না, কিন্তু আচ্ছা তো যারা সাথে বাচ্চারা আসে এরা কিন্তু বড়দের চাইলে লেখাপড়ার হার একটু বেশি, তারা হেল্প করতে পারে, কিন্তু এটা থাকা দরকার। আর রিস্ক যদি না পাঠিয়ে দেন, এটা অনেক সময় হয় কি আজকাল কিন্তু সেবা প্রদানকারীদের অনেক জায়গায় নাজেহাল হতে হয়েছে, কোথাও কোথাও কিন্তু মৃত্যুও হয়েছে। তো রোগীরা অবশ্য বুঝতে চায় না এই রোগীটা কিন্তু যত কিছু করা যেত, একেবারে পৃথিবীর সবচেয়ে 1 নম্বর হাসপাতালে নিয়ে গেল, এই রোগীটা মারা যেত। এখানে মারা গেছে তত ধরে মারবে, বুঝতে চায় না। এই জন্য অনেক সময় ওনারা রিসিভে চান। এটা দুই দিকেই আমাদের বুঝতে হবে। যারা রোগী আনেন তাদের বুঝতে হবে, যারা সেবা দেন তাদের বুঝতে হবে। এখানে একটা সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্কের বিষয় আছে, যেটা এখানে আপনারা যারা এই যে ইউথ পরামর্শন আপনারা কিন্তু এখানে একটু জনগণকে বুঝাতে পারেন। আর রেফারেল ব্যাপারটা এর সাথে কিছুটা আসে, রিস্ক না নিয়ে রেফার করে দিচ্ছেন আপনার প্রচেষ্টা। আমি একটা মিটিং আছে 12 কথা। আর হুইলচেয়ার কথা উনি বলেছেন, সিএসআই বলেছেন, ম্যাডামও বলেছেন, এটা নিয়ে আমি হাসপাতালে। এখন আমি যে কথাগুলো বলবো তার বেশিরভাগই কিন্তু সংস্কার কমিশনের যে প্রতিবেদন সেখান থেকে বলবো। এখানে সাংবাদিক 2 জন ছিলেন, এটা যদি ওনারা জানতেন ভালো হতো। এটা একটু লেখালেখির প্রয়োজন। কেন লেখালেখির প্রয়োজন? সংস্কার কমিশনের রিপোর্ট আমরা দিয়েছি 5ই মে মাসে জমা দিয়েছি, কিন্তু সরকার ওই যে আগের মোট 11টা সংস্কার কমিশন হয়েছে, আগে যে 6টা সংস্কার কমিশন
তারাই এখনো পর্যন্ত ঐক্যমত্য সৃষ্টি করতে পারছে না। ইলেকশন কিভাবে হবে, পার্লামেন্ট কিভাবে হবে, আপনার গঠনতন্ত্র কিভাবে থাকবে, এইগুলো নিয়ে ওনারা সমাধানে আসতে পারছে। আর পরের 5টা যেটা আছে ওটার মধ্যে স্বাস্থ্য যে এখানে যেগুলো সহজে করা যায় সেগুলো একটা তালিকা করে এগুলো বাস্তবায়নের ব্যবস্থা করা হোক। কিন্তু আমি যেটা একটু আগে বললাম যে সিদ্ধান্ত এবং বাস্তবায়নে কিন্তু সেই সহযোগিতা এবং সমন্বয়ের ওখানে একটু ঘাটতি আছে, যে জন্য এগুলা হচ্ছে না। যেমন সংসদ কমিশনে আমরা 12 জন ছিলাম, আমি ছিলাম 1 নম্বর সদস্য, আর বারডিমের প্রধান যিনি উনি ছিলেন এই সংসদ কমিশনের চেয়ারম্যান। তো এটা জমা দেওয়ার পরে আজ পর্যন্ত আমাদের সাথে কে কোনো আলোচনা করে ওই রোগীকে 10টা ডাক্তার বেডে খাওয়ালে ও রোগ সারবে না, বলে না এরকম শুনেছেন? কেন বলে? আপনি একটা প্রেসক্রিপশন দিলেন, উনি মানবেন না। আপনি তাকে খাওয়ার, চলাফেরার, ব্যায়ামের কিছু পরামর্শ দিলেন, উনি মানবেন না। তা আপনি কি করবেন? আমার হলো স্বাস্থ্যের ব্যাপারটা ওনার নিজের হাতে। তাহলে ওনাকে আসলে বুঝাতে হবে যে ডাক্তার আপনার কিছু করতে পারবেন না, ডাক্তার আপনাকে শুধু একটা প্রেসক্রিপশন দিতে পারবে, কিন্তু সারানোটা আপনার নিজের হাতে। এবং এটা আরেকটা সুবিধা আছে, যদি কিছু অঘটন ঘটে যায় তখন আমরা এটা বলতে পারি যে আমরা আমাদের সাধারণত চেষ্টা করছি, কিন্তু আপনি আপনার সাধারণত চেষ্টা করেন নাই, এই জন্য আজকে আপনার এই পরিণতি। এটা আমাকে দোষ দেবেন না, তাহলে এই কথাটা আমরা বলতে পারি। আমরা এখানে বলেছি যে হাসপাতালে কোনো দালাল প্রতিবেদনের কথা, সংসদ কমিশনের দালাল থাকবে না, এখানে কোনো ওষুধ কোম্পানির কোনো রিপ্রেজেন্টেটিভ আসবেন না, এবং ওই যে ডাক্তারদের চাপরাশি ঘিরে ধরে থাকে, তারপরে প্রেসক্রিপশন দেখলো কিনা ফটো উঠায়, এগুলো করা চলবে না। ওষুধ কোম্পানির প্যাডে কোনো ডাক্তার প্রেসক্রিপশন লিখতে পারবেন না। সরকারি হাসপাতাল থেকে অন্য কোনো হাসপাতালে রোগী রেফার করা যাবে না। মানে যদি ওখানে সেবা দেওয়ার মতো থাকে, একটা টার্সিয়ারি হসপিটাল আছে, একজন কার্ডিওলজিস্ট আছেন, সেখান থেকে রোগী আবার প্রাইভেট হাসপাতালে পাঠানো হচ্ছে, এটা চলবে না। সিজারিয়ান প্রাইভেট হাসপাতালে 80% আপনার প্রসব কিন্তু সিজারিয়ান করা হয়, 70 to 80%। আমরা বলছি এইভাবে সিজারিয়ান করা চলবে না। এবং বেসরকারি হাসপাতালে একটা গভর্নিং বডিতে সরকারের প্রতিনিধিও থাকে। আরেকটা কথা আপনারা জানেন না, যখন ডিজি অফিস থেকে ডিরেক্টর হসপিটাল লাইসেন্স দেন একটা হসপিটালকে, তার একটা শর্ত হলো, প্রাইভেট হসপিটালকে, তার একটা শর্ত হলো 10টা শয্যা গরিব রোগীর জন্য ফ্রি থাকবে। 10টা শয্যা, এটা লাইসেন্সের একটা কন্ডিশন, এটা কিন্তু কেউ জানে না। তার মানে রোগী, হ্যাঁ, প্রাইভেট হাসপাতালের লাইসেন্সের শর্ত, যখন লাইসেন্স দেওয়া হয়, শর্ত দেওয়া হয় যে 10টা বেড রোগীদের জন্য ফ্রি থাকবে। এই যে 26,000 টাকার কথা বললেন, উনি যদি এটা জানতেন, ওখানে যদি প্রাইভেট হাসপাতাল বলতেন যে আমি তো এলিজিবল, ফ্রি পেতে পারি, আপনি আমাদের টাকা চার্জ করবেন কেন? উনি যদি এটা যদি ডিরেক্টর হসপিটালকে লেখেন যে আমি এত গরিব মানুষ, প্রমাণ যদি করতে পারেন উনি গরিব, প্রান্তিক গরিব, এবং তারপর আমাদেরকে টাকা না হয়েছে, উনি কষ্ট করে বা এটা ওষুধ বিক্রি করে দিয়েছেন, তাহলে কিন্তু ওই হাসপাতাল লাইসেন্স ক্যান্সেল হবে। তো এইটা একটু আপনাদের জানা থাকলো, এটাকে আপনারা প্রয়োগ করবেন। এখন এই কন্ডিশনে থাকলে তো ওটা আমজনতা যারা ছিলেন জানেন, ওই পার্লামেন্টের মেম্বার যারা একদম যারা এখন একজনও আপনি দেশে পাবেন না। পৃথিবীর ইতিহাসে এরকম নয় যে পার্লামেন্ট 300 জন পার্লামেন্ট মেম্বার পালিয়ে গেছে, বাইতুল মোকাররমের ইমাম পালিয়ে গেছে, চিন্তা করেন। তো ওটা ওনাদের সময় করা, এখন হয়তো এটা সম্ভব। আমি কথা বলবো। আর 4টা সেবা আছে, যার মধ্যে অ্যাম্বুলেন্স সেবা একটা, ল্যাবরেটরি সেবা একটা, ঔষধের ফার্মেসি সেবা একটা, আর ব্লাড ব্যাংক। এই 4টা যদি থাকে কোনো হাসপাতালে 24 ঘন্টা খোলা রাখতে হবে। এটা আমাদের স্বাস্থ্য কমিশনের মধ্যে বলা আছে। এবং নেটওয়ার্ক থাকবে, একটা আপনার ঔষধের ফার্মেসি একদম প্রান্তিক পর্যায়ে এবং ন্যাশনাল পর্যায়ে ওদের সাথে একটা নেটওয়ার্ক থাকবে। এখন এই যে আমার বলছি প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা সবার জন্য বিনামূল্যে দেওয়া হবে, তাহলে 10% হাসপাতাল
প্রাইভেট হাসপাতালে। আর সরকারি হাসপাতালেও কিন্তু ভবিষ্যতে অর্থ চার্জ করবে, কিন্তু সরকারি হাসপাতালেও 10% বেড গরিবের জন্য ফ্রি। তার মানে 20%। বাংলাদেশের গরিবের হার হলো প্রায় 17-18%, কিন্তু আমরা 20% বলেছি। হয় সরকারি অথবা বেসরকারি হাসপাতালে একদম ফ্রি, সবকিছু ফ্রি। আপনার রোগ নির্ণয় যে ল্যাবরেটরি সেবা সেটাও খাবার দাবার সব। তো ওটা সরকারি হাসপাতালে তাই হবে, কিন্তু বাকিদের জন্য তাদের আয়ের আলোকে তাদেরকে টাকা চার্জ করা হবে। এবং যারা সরকারি চাকরি করে বা কোনো আমরা বলি ফর্মাল সেক্টরে কাজ করে, ফ্যাক্টরিতে, কোনো কোম্পানিতে মাসিক বেতন পাচ্ছে, এইরকম যেখানে আছে সে কথা বলা হয়েছে। আমি কিন্তু খুব ক্রনোলজিক্যালি বলছি না, পয়েন্টগুলো টুকে রেখেছি, ওটাই বলছি আমি। আরটা হলো দুর্গম এলাকায় আমরা বলেছি যে গর্ভবতী মহিলা যারা আছেন তার 3 সপ্তাহ আগে এসে হাসপাতালে ভর্তি হবে, তাদেরকে ভর্তি করাতে হবে। রোগী, একজন চিকিৎসক রোগী কতক্ষণ দেখবে? আমরা বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে একটা জরিপ করেছিলাম 8,000 উপরে মানুষ র্যান্ডম। তো তারা কেউ বলেছেন 10 মিনিট, কেউ 20 মিনিট, কেউ 28 মিনিট এরকম বলেছেন। তো আমি আমার ছেলের সাথে ফোন করলাম যে তোমরা ওখানে কত মিনিট রাখো? 10-15 মিনিট। তখন যেহেতু হাসপাতাল সেবাটা এবং স্বাস্থ্যটা আমার ড্রাইভ করা, আমি এখন 10 মিনিট দিয়েছি। এখন ওনারা বলবেন লাভ দিয়ে পাগল নাকি আমি 10 মিনিট কি করে হয়, আমি 10 মিনিট কিভাবে দেবো? হবে না। এখন যে জনবল আছে এটা দিয়ে হবে। তাহলে 10 মিনিট আপনার কনসালটেন্সি যদি করতে হয়, তাহলে যে সংখ্যা ডাক্তার দরকার সেটা নিয়ে করতে হবে, সেটা বলা হয়েছে। আরেকটা কথা, আপনার হাসপাতালে কিন্তু সব